সবাইকে স্বাগত জানাই শিক্ষালাভী ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, তোমরা আমাদের সাথে যে মক টেস্ট গুলো দিচ্ছ আমাদের টেলিগ্রাম গ্রুপ WBCS শিক্ষাতে, সেখানে আমরা বিভিন্ন ধরনের যে কোশ্চেন নিয়ে আলোচনা করছি। তো সেই কোশ্চেনের যে ম্যাথের সিরিজ আমরা আলোচনা করছিলাম, সেখানে অনেক কোশ্চেন তোমাদের প্রবলেম হচ্ছে, যে কোশ্চেন গুলো তোমরা আমাদেরকে পাঠিয়েছিলে, এবং সেখান থেকে আমি সিলেক্ট করে কিছু কোশ্চেন নিয়েছি, যে কোশ্চেন গুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। এবং বাকি বন্ধুরা যারা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত নেই বা টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত নেই, তাদেরকে অবশ্যই বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করে নাও, কারণ আমরা প্রতিনিয়ত সেখানে 500 থেকে 600 কোশ্চেন নিয়ে আলোচনা করি, এবং সমস্ত সমস্ত সাবজেক্টের কোশ্চেন তোমরা পাবে সেখানে। যে সমস্ত কোশ্চেন গুলো পরীক্ষাতে আসে, চাকরির পরীক্ষাতে, এই কোশ্চেন গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই মক টেস্ট গুলো দাও, এবং মক টেস্ট গুলো দিলে অবশ্যই নিজেদের যে লেভেল আছে, প্রিপারেশন লেভেল, সেটার ইমপ্রুভমেন্ট অবশ্যই করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথম যে কোশ্চেনটা আসছে, দেখো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা কি আছে বলছে, দেখো বলছে দেয়ার আর টু টিমস, কি কি হচ্ছে, এ এন্ড বি। ইফ থ্রি পিপল আর শিফটেড ফ্রম টিম এ টু টিম বি, then team B has thrice the number of members than team A. If two people are shifted from team B to team A, then the team B has double the number of members than team A. How many members does the team B have originally? ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো, আমি অঙ্কটা পড়ে যেটা বুঝলাম, দুটো কন্ডিশন দেওয়া আছে, একটা হচ্ছে টিম এ আর একটা হচ্ছে টিম বি এর কথা বলা হচ্ছে। যদি আমি ধরে নিই যে টিম এ তে মেম্বার সংখ্যা এ এবং টিম বি তে মেম্বার সংখ্যা বি হচ্ছে, তাহলে দেখো যে দুটো কন্ডিশন আমাকে দিয়েছে, সেই কন্ডিশন অনুযায়ী আমি এগোবো। প্রথম কন্ডিশনে কি বলছে, দেখো প্রথম কন্ডিশন বলছে ইফ থ্রি পিপল আর শিফটেড ফ্রম টিম এ। আচ্ছা, তিনজন মেম্বার যদি টিম এ থেকে শিফট করা হয় টু টিম বি তে শিফট করা হয়, তাহলে দেখো শিফট করার কথার অর্থ কি, তিনজন মেম্বার এখান থেকে কমে যাচ্ছে, a-3 হচ্ছে, সেই তিনজন মেম্বার কোথায় চলে যাচ্ছে, দেখো b+3 তে চলে, মানে বি তে চলে যাচ্ছে, তাহলে সেখানে সংখ্যা মেম্বার সংখ্যা কত হবে, b+3। এখন বলছে দেন টিম বি হ্যাজ থ্রাইস দ্য নাম্বার অফ মেম্বার্স দ্যান টিম এ। তাহলে এখন যে কন্ডিশনটা চলে এসেছে, এই কন্ডিশনে টিম বি তে যে মেম্বার সংখ্যা, সেটা টিম এ তে যে মেম্বার সংখ্যা আছে তার দেখো কত গুণ হয়ে যাচ্ছে, 3 গুণ হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমি ফার্স্ট যে কন্ডিশনটা পেলাম সেটা কি পেলাম, 3 * a-3 = b+3। এবং দেখো সেকেন্ড যে কন্ডিশনটা বলেছে, সেকেন্ড কন্ডিশন কি বলছে, বলছে ইফ টু পিপল আর শিফটেড ফ্রম টিম বি। যদি টিম বি থেকে দুজন মেম্বার শিফট করে কোথায়, টিম এ তে, তাহলে সেই কন্ডিশনটা কি আসবে, দেখো এখানে a+2 আসবে। এখন বলছে দেখো তাহলে কি হচ্ছে, দেন টিম বি হ্যাজ ডাবল দ্য নাম্বার অফ মেম্বার্স দেন টিম এ। তাহলে টিম এ তে এখন যে মেম্বার আছে তার বর্তমানে বি তে যা মেম্বার আছে তার কত গুণ, দ্বিগুণ হবে। তাহলে আমি দুটো কন্ডিশন পেলাম। এবার দেখো এ আর, যদি আমি এ আর বি কে মানে এ আর বি এর মান বার করতে চাই, তাহলে আমি যদি কোনো একটা সাইডকে ইকুয়াল করে নিতে পারি, তাহলে আমি কি করব, ইজিলি আমি কি করব, এ বা বি এর মান বার করে নিতে পারবো। দেখো এখন ইজি ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা, দেখো এখানে b+3 আছে, এখানে যদি আমি b+3 করে নিতে পারি, তাহলে কি হয়ে যাবে, এই লেফট সাইড দুটো আমি ইকুয়াল করে দিতে পারবো, যেহেতু রাইট সাইডে b+3 আমি নিয়ে নিচ্ছি। তাহলে দেখো এখানে b+3 করতে গেলে আমাকে কি করতে হবে, এর সাথে যদি আমি +5 অ্যাড করি, ঠিক আছে, তাহলে কি হবে, দেখো b-2 +5 অর্থাৎ কি এখানে b+3 হয়ে যাচ্ছে, এখানেও b+3 আছে। তাহলে রাইট সাইডকে আমি, লেফট সাইডকে আমি কি করতে পারবো, ইকুয়াল করতে পারবো। দেখো সেকেন্ড ইকুয়েশনে কি করেছি আমি, এখানে 5 অ্যাড করেছি, তাহলে এপাশে আমাকে কি করতে হবে, 5 অ্যাড করতে হবে। তাহলে আমি আলটিমেটলি কিছুই করলাম না, যেহেতু দুপাশেই 5 অ্যাড করেছি। তো এবার দেখো এই যে দুটো মানে লেফট সাইডে আমি যে দুটো পেলাম, সেই দুটোকে ইকুয়াল করে দিয়ে আমি এখান থেকে a এর মান বার করে নেব। তাহলে প্রথমটা থেকে a এর মান, প্রথমটা থেকে কি আসে, 3a - 9 আসে, 3 * 3 9 হচ্ছে, ইকুয়াল টু এখানে দেখো কত হচ্ছে, 5 + 2a + 4 হচ্ছে, তাই তো। তাহলে এক্ষেত্রে দেখো 3a, আমি a গুলোকে একপাশে নিয়ে যাচ্ছি, 3a - 2a, এই 2a টাকে কি করলাম, এপাশে নিয়ে চলে এলাম। তাহলে 3a - 2a হলো ইকুয়াল টু কত হচ্ছে, দেখো 5 + 4 9, 9 + 9। এখানে দেখো 3a - 2a মানে কত, a, তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে, 9 + 9 অর্থাৎ 18। আমি কি পেলাম, a এর মান 18 পেলাম। এবার যদি আমি a এর মান এখানে বসিয়ে দিই, দেখো এই যে প্রথম যে ইকুয়েশন যেটা ছিল, তাহলে ওখান থেকে আমি b এর মান পেয়ে যাব। তাহলে a এর মান যদি এখানে 18 বসাই, তাহলে 18 - 3 অর্থাৎ কত হচ্ছে, 15, 15 আর কত আছে এখানে 3। তাহলে দেখো 15 * 3 ইকুয়াল টু কত পেলাম, দেখো b+3 পেলাম, তাই তো। এখানে দেখো 3 15 কত হচ্ছে, 45, 45 ইকুয়াল টু কত হচ্ছে, দেখো b+3। এখান থেকে b এর মান কত পেলাম, 45 - 3 ইকুয়াল টু কত, 42। তাহলে অরিজিনালি টিম বি তে কতজন মেম্বার ছিল, 42, অর্থাৎ অপশন সি কি হবে এই কোশ্চেনের অ্যান্সার, অপশন সি এই কোশ্চেনের অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। অ্যাকচুয়ালি কি করলাম, যে দুটো কন্ডিশন আছে সেই দুটো কন্ডিশনকে কাজে লাগিয়ে আমি অঙ্কটাকে সলভ করলাম। এবার চলে আসি দেখো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলছে,
দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 48। যদি দুটো নাম্বার এ এবং বি হয় তাদের যে প্রোডাক্ট a ইনটু বি ইকুয়াল টু কত বলছে 48। দেখো সেকেন্ড কি বলছে, বলছে ইফ ওয়ান নাম্বার ইকুয়ালস, অর্থাৎ একটা নাম্বার যদি আমি এ ধরি, এর মধ্যে একটা নাম্বার হচ্ছে একটা নাম্বার বি, তাহলে a ইকুয়াল টু কি বলছে দ্য নাম্বার অফ উইংস অফ আ বার্ড প্লাস কি বলছে দ্য নাম্বার অফ উইংস কটা হয় বার্ডের, একটা বার্ডের কটা উইংস থাকে দুটো, প্লাস কত হচ্ছে দেখো প্লাস 2 টাইমস দ্য নাম্বার অফ ফিগার, অ্যাকচুয়ালি এটা ফিঙ্গার হবে, ফিগার না, ফিঙ্গার অন ইওর হ্যান্ড ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ হুইলস অন আ ট্রাইসাইকেল। এটা গুলো কত বলছে দেখো, সাম অফ কি বলেছে দ্য নাম্বার অফ উইংস অফ এ বার্ড প্লাস 2 টাইমস দ্য নাম্বার অফ ফিঙ্গার। তাহলে 2 টাইমস, আমাদের হাতে কটা আঙ্গুল থাকে, 5টা আঙ্গুল থাকে, তাহলে বলছে 2 টাইমস যে ফিঙ্গার আছে 2 ইনটু 5 বাই কত বলছে টোটালটার বাই হচ্ছে কত যে নাম্বার অফ হুইলস অফ এ ট্রাইসাইকেল। ট্রাইসাইকেলে কটা হুইল থাকবে, তিনটে হুইল থাকবে, তাই তো। তাহলে দেখো এর মান আমি কত পাচ্ছি 2 প্লাস 10/3 অর্থাৎ কত 12/3 ইকুয়াল টু কত পেলাম 4। তাহলে এক্ষেত্রে দেখো a এর মান কত আসলো 4, তাহলে b এর মান আমি কত পাবো, b এর মান পাবো 48/a ইকুয়াল টু কত হবে দেখো, a এর মান যদি বসিয়ে দিই 48/4 ইকুয়াল টু কত হবে 12, অর্থাৎ কি হবে 12 এই কোশ্চেনের অ্যানসার, অর্থাৎ কি হবে অপশন সি এই কোশ্চেনের অ্যানসার হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো যে কন্ডিশন গুলো আছে সেই কন্ডিশন গুলোকে ধরে যদি আমরা এগিয়ে যাই তাহলে অঙ্ক কিন্তু খুব ইজিলি করা যায়, এবং এই অঙ্কটা করতে ম্যাক্সিমাম 20 থেকে 25 সেকেন্ড সময় লাগা কিন্তু উচিত আমি মনে করি। তো দেখো এর পরের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনে আমরা চলে যাই। এই পরের কোশ্চেনে কি বলা হচ্ছে, বলছে এ বিজনেসম্যান imported laptop worth 2,10,000, mobile phones worth rupees 1 lakh, television set worth কত বলছে 1,50,000, অর্থাৎ 1.5 lakh। এবার বলছে দেখো he had to pay 10% duty on laptops, 8% on phone and 5% on television sets as special case. How much total duty he had to pay on all items as per above details? অর্থাৎ তাকে কত পরিমাণে ডিউটি দিতে হচ্ছে সেটা আমাকে বার করতে হবে। দেখো প্রথম কি করেছে, ল্যাপটপের প্রাইস কত 2,10,000, বলছে ল্যাপটপের জন্য তাকে কত পে করতে হচ্ছে ডিউটি 10%, তাহলে 2,10,000 এর মানে 10% যদি আমরা নিই সেটা আলটিমেটলি কত হবে দেখো 21,000 হবে। ঠিক আছে, আমি শুধুমাত্র মানে যেটা ডিউটি আছে সেটাই বার করছি। 10% বার করা কত হবে, অর্থাৎ 10% বার করতে গেলে একটা জিরো কেটে দিতে হবে, আমরা জানি 10% ইকুয়াল টু 1/10, তাহলে 2,10,000 এর 1/10 কত হবে 21,000, এটা তোমরা ইজিলি বার করতে পারবে। তারপর দেখো বলছে যে মোবাইল ফোনের ওয়ার্থ কত 1 লাখ, 1 লাখের কত পার্সেন্ট দিতে হবে, ডিউটি হিসেবে দিতে হচ্ছে 8%, তাহলে 1 লাখের কত হচ্ছে 8% মানে কত, সেটা নিশ্চয়ই 8,000 হবে, এটা তোমরা বুঝতে পারছো। তারপর বলছে কি মোবাইল ফোনের টেলিভিশন সেটের জন্য কত দিতে হচ্ছে 5%, টেলিভিশন সেটের দাম কত হচ্ছে 1.5 লাখ, 1.5 লাখের 5% কত, দেখো 1.5 লাখের 50% মানে কত হাফ, 1.5 লাখের 50% করলে কত হতো, 50% করলে কত হতো দেখো 75,000 হতো, তাই তো। বলছে আরো 10% মানে 1/10 করে দিয়েছি, তাহলে 1/10 মানে কত হবে, আরো একটা জিরো কেটে যাবে, অর্থাৎ কত হচ্ছে 7,500 7,500। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে 5% কি করে ক্যালকুলেট করলাম, আমি কি করলাম আগে 50% ক্যালকুলেট করে নিলাম, 50% ক্যালকুলেট করে তার 1/10 করে দিলাম, তাহলে 7,500 হলো। এবার আমি টোটাল করব, দেখো টোটাল কত হচ্ছে 0 0 5 28 7 15 আর 16 6 হাতে 1 2 আর 3, অর্থাৎ 36,500 এই কোশ্চেনের অ্যানসার হবে, অর্থাৎ অপশন এ কি হবে এই কোশ্চেনের অ্যানসার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, খুবই ইজি কোশ্চেন আছে, যেভাবে কোশ্চেন আছে সেইভাবে যদি তোমরা সলভ করে যাও এটা ম্যাক্সিমাম 15 to 20 সেকেন্ড টাইম লাগা উচিত। এর চলে যাই এর পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলছে দেখো, বলছে the measure of the four angles of a quadrilateral are in the ratio 1:2:3:4। বলছে what is the measure of the biggest angle, অর্থাৎ চারটে যে অ্যাঙ্গেল দেওয়া আছে একটা কোয়াড্রিলেটারালের, হ্যাঁ একটা চতুর্ভুজ আমি ধরে নিচ্ছি, তার যে চারটে অ্যাঙ্গেল দেওয়া আছে তাদের রেশিও কি হচ্ছে 1:2:3:4। আমি যদি এইটা 1:2:3:4 কে যদি আমি এইভাবে লিখি 1x 2x 3x এবং 4x এইভাবে আমি লিখে নিচ্ছি, তাহলে দেখো আমরা কি জানি যে একটা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত হয় 360 ডিগ্রি, তাহলে আমি যদি এগুলোকে যোগ করে দিই 1x + 2x + 3x + 4x = কত হবে 360 ডিগ্রি হবে। ঠিক আছে, 360 ডিগ্রি হবে, তাহলে দেখো কত হচ্ছে x + 2x 3x + 3x 6x + 4x অর্থাৎ 10x 10x = কত আসছে দেখো 360 ডিগ্রি। এখান থেকে x = কত আসবে দেখো x = আসছে 36 ডিগ্রি, তাই তো। এবার যে বড় অ্যাঙ্গেল যেটা আছে বিগেস্ট অ্যাঙ্গেলটা কত 4x, তাহলে 4x এর মান কত 4 * 36, তাহলে 4 * 36 এর মানে কত হয় 36 * 2 72 * 2 কত হচ্ছে 144, তাহলে 144 কি হবে এই কোশ্চেনের অ্যানসার, অর্থাৎ অপশন
বি এই কোশ্চেনের অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলছে দেখো, একটা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক আছে। দেখো বলছে কি, গঙ্গা and সরস্বতী working separately can plow a field in 8 and 12 hours respectively if the work in stretches of 1 hour alternatively, অর্থাৎ তারা alternatively 1 ঘন্টা পর পর কাজ করেছে। তাহলে বলছে গঙ্গা begins at 9 am when will plowing will be completed। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, এখানে যদি আমি গঙ্গার কথা বলি আর এখানে যদি আমি সরস্বতীর কথা বলি, গঙ্গা কতক্ষণে কাজ করেছে, 8 ঘন্টাতে কাজ করেছে। সরস্বতী কতক্ষণে কাজ করেছে, 12 ঘন্টায় কাজ করেছে। দেখো আমি টাইম এন্ড ওয়ার্কের অঙ্কগুলো কিভাবে করি, মেইনলি এদের এলসিএম দিয়ে করি। ঠিক আছে, দেখো এই যে তারা যে সময় নিচ্ছে সেই সময়ের এলসিএম বার করব, সেই সময়ের যে এলসিএমটা বেরোবে সেটা আমি টোটাল ওয়ার্ক ধরে নেব। টোটাল ওয়ার্ক ধরে নিয়ে আমি কি করব, তাদের এফিসিয়েন্সি বার করব। দেখো এখানে টোটাল ওয়ার্ক তাহলে কি বেরোবে, 8 আর 12 এলসিএম কত হবে, লসাগু কত হবে, 8 আর 12 লসাগু হবে 24। কি করে বার করলাম, দেখো এখানে যে যে সংখ্যাগুলো থাকবে, এখানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর মধ্যে যেটা বড় সংখ্যা সেটাকে আমি নেব। এটার মধ্যে সবথেকে বড় সংখ্যা কত, 12। এবার 12 এর গুণিতক গুলো দেখো, 12 এর গুণিতক প্রথম হচ্ছে 12, তারপর কত হচ্ছে 24, তারপর কত হচ্ছে দেখো 36। এবার আমি দেখতে দেখতে যাব যে এইখানে যে নাম্বারগুলো আমি পাচ্ছি সেটা কোনটা উপরের সংখ্যাগুলো দিয়ে ডিভিজিবল। এখানে যেটা 8 আছে, এখানে দেখো 24 যে সংখ্যাটা আছে সেটা 8 দিয়ে ডিভিজিবল। তাহলে 12 আর 8 এর লসাগু কত হবে, লসাগু কত হবে, দেখো এখানে কত হবে 24। ঠিক আছে, এটা আমি কি করব, টোটাল ওয়ার্ক ধরে নেব। ঠিক আছে, আর এখানে আমি কি করব, এটা হচ্ছে টাইম লেগেছে, আর এখানে হলো ক্যাপাসিটি বা এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি যদি বলো, এফিসিয়েন্সি কি করে বেরোবে, এফিসিয়েন্সি ইকুয়াল টু কি হচ্ছে, টোটাল ওয়ার্ক বাই টাইম। টোটাল ওয়ার্ক বাই টাইম যদি করে আমরা এফিসিয়েন্সি পেয়ে যাব। ঠিক আছে, তো তোমরা যদি টাইম এন্ড ওয়ার্কের এই অঙ্কটা না বুঝতে পারো তাহলে আমার চ্যানেলে টাইম এন্ড ওয়ার্কের কিছু ভিডিও আপলোড করা আছে, যেগুলো তোমরা দেখে নিতে পারো। আর না পেলে আমাকে বলে দিও, আমি তোমাদেরকে লিংক প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। দেখো তাহলে এখানে এফিসিয়েন্সি আমি কত পাবো, গঙ্গার জন্য এফিসিয়েন্সি কত হবে দেখো, 24/8। 24/8 অর্থাৎ কত হচ্ছে এখানে 3। একইভাবে দেখো সরস্বতী এফিসিয়েন্সি কত হবে, 24/12, কারণ এ 12 ঘন্টা সময় নিয়েছে। তাহলে গঙ্গার সরস্বতীর এফিসিয়েন্সি কত হবে, 2। তাহলে দেখো অ্যাকচুয়ালি এই যে এফিসিয়েন্সি কথার অর্থ কি, এফিসিয়েন্সি কথার অর্থ হচ্ছে তারা একক সময়ে কত কাজ করবে। তাহলে গঙ্গা দেখো 1 ঘন্টাতে কত কাজ করছে, 3 কাজ করছে। ঠিক পরের ঘন্টায় সরস্বতী কত কাজ করছে, 2 কাজ করছে। দেখো এখানে সেকেন্ডারি লাইনটা বলেছে, সেখানে কি বলছে, ইফ দ্য ওয়ার্ক ইন স্ট্রেচেস অফ 1 hour অল্টারনেটিভলি, অর্থাৎ তারা অল্টারনেটিভলি কাজ করেছে। কিভাবে কাজ করেছে, প্রথমে গঙ্গা শুরু করেছে, তারপর কে করেছে সরস্বতী, তারপর আবার কে করবে, গঙ্গা করবে, তারপর আবার কে করবে, সরস্বতী করবে। এখন দেখো আমরা যদি প্রত্যেক 2 ঘন্টা একটা করে সাইকেল নিই, অর্থাৎ দেখো যে প্রথম ঘন্টায় গঙ্গা করছে, দ্বিতীয় ঘন্টায় সরস্বতী করছে, আবার তৃতীয় ঘন্টায় গঙ্গা করছে, চতুর্থ ঘন্টায় সরস্বতী করছে। এভাবে যদি আমি একটা সাইকেল নিই, দেখো তাহলে একটা সাইকেলে কত কাজ হচ্ছে, দেখো একটা সাইকেলে 3+2 অর্থাৎ 5 কাজ হচ্ছে। এইভাবে দেখো টোটাল কাজ কত, 24। তার মধ্যে একটা সাইকেলে কত কাজ হচ্ছে, 5। তাহলে আমি এরকম টোটাল কটা ফুল সাইকেল পাবো। দেখো যদি আমি 5x4 করি তাহলে দেখো 20 হচ্ছে, আবার 5x5 করলে 25 হচ্ছে। দেখো টোটাল কাজ আমাকে 24 করতে হবে, তাহলে আমি নিশ্চয়ই 25 নিতে পারবো না। আমি কি করব, 20 পর্যন্ত নেব। অর্থাৎ 20 পর্যন্ত গেলে কটা সাইকেল হবে, 4টে সাইকেল হবে, 5x4। তাহলে 4টে সাইকেল অর্থাৎ আবার একটা সাইকেলে কত ঘন্টা করে কাজ হচ্ছে, দেখো এখানে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা কাজ হচ্ছে। তাহলে টোটাল যে 4 ঘন্টা 4টে সাইকেল আছে, আবার প্রত্যেকটা সাইকেলের জন্য কত সময় লেগেছে, 4 2 8। এটা করলে কত পেলাম আমি, 8 আওয়ার পেলাম। এবার দেখো টোটাল কত কাজ কমপ্লিট হয়েছে, টোটাল 20 কাজ কমপ্লিট হয়েছে। এখনো কাজ কত বাকি আছে, 4 কাজ বাকি আছে। দেখো এই 4 কাজ কে করবে, তার পরের ঘন্টায় কে কাজ শুরু করবে, আবার নিশ্চয়ই গঙ্গা করবে, কারণ আমি সাইকেল যখন শেষ হয়েছে সেখানে শেষ কাজ কে করেছে, সরস্বতী করেছে। তো সেখানে যখন সাইকেল শেষ হচ্ছে, পরের কাজ আবার কে করবে, গঙ্গা করবে। তাহলে গঙ্গা কত করে, 3 করবে। তাহলে গঙ্গা 3 করতে কত সময় নিচ্ছে, 1 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে এখানে আবার 1 ঘন্টা যোগ হবে। দেখো 3 কাজ হয়ে গেছে, বাকি আছে কত, 1 কাজ। এই 1 কাজটা কে করবে, নিশ্চয়ই সরস্বতী করবে। সরস্বতী দেখো 1 ঘন্টায় কত কাজ করতে পারে, 2 করতে পারে। তাহলে 1 কাজ করতে কত সময় নেবে, নিশ্চয়ই হাফ ঘন্টা সময় নেবে, অর্থাৎ 30 মিনিট সময় নেবে, তাই তো। তাহলে দেখো টোটাল কত সময় লাগছে, 8+1 অর্থাৎ 9 আওয়ার 30 মিনিট, 9 ঘন্টা 30 মিনিট সময় নিচ্ছে। এখন যদি বলছে যে কখন কাজ শুরু হয়েছে, সকাল 9টায় কাজ শুরু হয়েছে। তাহলে 9টায় যদি কাজ শুরু হয়, 9টার সাথে আরো 9 ঘন্টা, 9টার সাথে প্রথমে 3 ঘন্টা যোগ করো, কত হচ্ছে 12টা হচ্ছে। আবার তারপরে কত বাকি থাকতে চাইলে 6.5 ঘন্টা, 6.5 ঘন্টা 12এর সাথে যদি আমরা 6 মিনিট যোগ করি, 6 ঘন্টা 30 মিনিট যোগ করি, তাহলে সেটা কত দাঁড়াবে, 6 ঘন্টা 6টা 30 PM দাঁড়াবে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, অপশন বি অর্থাৎ 6টা 30। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
এবার চলে আসি দেখো পরের কোশ্চেনে। আমি দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ডিটেলসে আলোচনা করছি তোমাদের সাথে। যদি ডিটেলসে না করি তাহলে একটা একটা কোশ্চেন করতে হবে ম্যাক্সিমাম হয়তো 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে আমি যদি নিজে করি। তোমাদেরকে বোঝাচ্ছি বলে একটু সময় লাগছে, তোমরা ধৈর্য ধরে দেখো যাতে তোমাদের যত রকম ডাউট আছে সেই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যায়। পরের কোশ্চেন কি বলছে দেখো, বলছে এ টাওয়ার ইজ অবজার্ভড ফ্রম আ পয়েন্ট অন দ্য হরাইজন্টাল থ্রু দ্য ফুট অফ দ্য টাওয়ার। অর্থাৎ কি বলছে দেখো, এখানে যদি একটা টাওয়ার থাকে তাহলে এর যে ফুট, এটা হচ্ছে তার মানে যেখান থেকে টাওয়ারটা শুরু হয়েছে এর হরাইজন্টাল একটা লাইন আছে, যেখান থেকে কি করা হচ্ছে হরাইজন্টাল কোনো একটা পয়েন্ট থেকে যে টাওয়ারের যে চূড়া আছে সেই চূড়াটা দেখা হচ্ছে। ঠিক আছে, তো এই যে চূড়াটা দেখা হচ্ছে, এই চূড়াটা এইভাবে আছে, আর এটা কি, এটা হচ্ছে টাওয়ার, ধরলাম এ, আর বি হচ্ছে টাওয়ার, সি দূরত্ব থেকে বসে কেউ দেখছে। এখন বলছে কি, দ্য ডিস্টেন্স অফ দিস পয়েন্ট ফ্রম দ্য ফুট অফ দ্য টাওয়ার ইজ ইকুয়াল টু দ্য হাইট অফ দ্য টাওয়ার। অর্থাৎ এইটা যদি এক্স হয় এটাও কি হবে, এক্স হবে, কারণ কোশ্চেনে সেটাই বলেছে। তাহলে বলছে যে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য টাওয়ার। অ্যাঙ্গেল অফ এলিভেশন কোনটাকে বলা হয়, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন, কারণ এই উপর দিকে দেখছে এই অ্যাঙ্গেল দিয়ে, এটাকে এই জন্য এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন। ঠিক আছে, তো এবার দেখো অ্যাঙ্গেল অফ এলিভেশনটা কি করে বার করবো আমরা, যদি অ্যাকচুয়ালি হাইট এন্ড ডিসটেন্সের অঙ্ক, হ্যাঁ, যদি আমরা ট্যান থিটার ফর্মুলা লাগাই, ট্যান থিটা ইকুয়াল টু কি হয় আমরা জানি, ট্যান থিটা ইকুয়াল টু হয় লম্ব বাই, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই কি হচ্ছে বেস। ঠিক আছে, লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস। এখানে পারপেন্ডিকুলার কোনটা, যেটা টাওয়ার দাঁড়িয়ে আছে এবি, তাহলে এবি এর মান কত হচ্ছে এক্স। আবার দেখো এখানে যে পরে যেটা আছে বেস, অর্থাৎ কি বিসি, বিসি হচ্ছে বেস, বিসি এর মান কত এক্স, তাহলে এই এক্স বাই এক্স ইকুয়াল টু কত হচ্ছে 1। এবার ট্যান থিটা ইকুয়াল টু, ট্যান থিটা ইকুয়াল টু কি পেলাম আমি 1 পেলাম। ট্যান থিটা ইকুয়াল টু 1 কখন হয়, যখন থিটা এর মান 45 ডিগ্রি হয়, তখন কি হয়, এই যে ট্যান থিটা এর মান 1 হয়। তাহলে এই কোশ্চেনের অ্যানসার কি হবে, 45 ডিগ্রি। দেখো এখান থেকে আরো অনেক কিছু ইনফরমেশন দেওয়া যায়, যে ইনফরমেশন গুলো আমি তোমাদেরকে একটুখানি দিয়ে দিই। সেটা হলো দেখো আরো যে কন্ডিশন গুলো আসতে পারে সেটা হলো কি, যে এই অ্যাঙ্গেলটা যদি 45 না হয়ে 30 ডিগ্রি হতো তাহলে কি হতো, যদি দেখো এখানে 30 ডিগ্রি হলে এই মানে 30 ডিগ্রির অপোজিটে যে বাহুটা আছে সেটাকে আমরা 1 ধরি, এটা যদি তাহলে দেখো এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় এটাকে কি করতে হবে 60 ডিগ্রি হতে হবে। কারণ কি, যে একটা ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেলের মান কত হয় আমরা জানি, তিনটা অ্যাঙ্গেলের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয় বাকি দুটো মিলে 90 হতে হবে। এটা যদি 30 হয় এটা 60, তাহলে 30 এর অপোজিটে যদি কোনো বাহুর দৈর্ঘ্য 1 হয়, 60 এর অপোজিটে সেই বাহুর দৈর্ঘ্য হবে √3। এটা তোমরা মনে রাখবে। এবং যে এটা যে 90 ডিগ্রির অপোজিটে কত হবে সেটা 2। ঠিক আছে, তো তোমরা এই দুটো জিনিস মনে রাখবে, এর বাইরে আশা করি কোনো কোশ্চেন হবে না। 45 ডিগ্রি হলে 1:1 আর এটা হয় √2, এবং যদি 60-30 হয় তাহলে 30 এর সামনে 1, 60 এর সামনে √3, এবং যে 90 এর সামনে কত হবে সেটা 2। আশা করি তোমাদের এটা মনে থাকবে। এবার আমি চলে যাচ্ছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকেই বলেছিলে যে এই কোশ্চেনটা সলভ করে দিতে। দেখো এই কোশ্চেনটা আমি কিভাবে সলভ করছি। বলছে ইন এ কালার্ড পিকচার, in a colored picture of blue and yellow color, blue and yellow color is কি বলছে যে 4:3, 4:3, অর্থাৎ ব্লু এবং ইয়েলো যে কালার আছে সেটা কত হচ্ছে দেখো 4:3 নিলাম। এবার বলছে দেখো in the upper half, the half blue, blue is to yellow কি হচ্ছে 2:3, এবং কি হচ্ছে blue is to yellow যেটা আমি আপার হাফ নিয়েছি সেটা কত হচ্ছে দেখো 2:3 হচ্ছে। তাহলে আমি যদি এরকম ভাবে একটা পিকচারকে ধরে নিই, তাহলে দেখো আমি এইবার আবার কি করলাম, ভাগ করলাম। এদের আপার হাফ হচ্ছে এইটা আর লোয়ার হাফ হচ্ছে এইটা। আপার হাফে ব্লু ইস টু ইয়েলো কত হচ্ছে দেখো 2:3, আর টোটালটা কত হচ্ছে দেখো 4:3। তো এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হলো যে দেখো এখানে 2+3 করে নাও, অর্থাৎ কত হচ্ছে 5। এখানে দেখো 4+3 করে নাও, অর্থাৎ কত হচ্ছে 7। তাহলে 5 আর 7 এর কি করো লসাগু বার করে নাও। 5 আর 7 এর লসাগু কত হচ্ছে দেখো 35 হচ্ছে। ঠিক আছে, তাহলে আপার হাফকে 35 ধরে নাও এবং লোয়ার হাফকে 35 ধরে নাও, যাতে রেশিও আর কি কোনো রকম কোনো প্রবলেম না করে। তাহলে টোটালটা কত হচ্ছে দেখো আপার হাফ 35, লোয়ার হাফ কত হচ্ছে 35, অর্থাৎ কত 70। আচ্ছা 70 এর মধ্যে ব্লু আর ইয়েলো তাহলে কত পরিমাণে আছে দেখো, কত রেশিওতে আছে 4:3 রেশিওতে আছে। তাহলে ব্লু এর পরিমাণ কত আছে দেখো 40 আছে, ইয়েলো এর পরিমাণ কত আছে দেখো 30 আছে নিশ্চয়ই, কারণ টোটাল হচ্ছে 7, 7 ইকুয়াল টু কত হচ্ছে দেখো 4+3 ইকুয়াল টু কত হচ্ছে 70। তাহলে 4 এর মান কত হবে এখান থেকে দেখো 4 এর মান 40 হবে, এবং 3 এর মান কত হবে 30 হবে। আমি রেশিও দিয়ে কাজ করছি। এই রেশিওর কনসেপ্ট যদি তোমরা বুঝতে না পারো তাহলে দেখো আমার ইউটিউব চ্যানেলে অলরেডি রেশিওর উপরে অনেক অঙ্ক করা আছে, যেগুলো তোমরা দেখলে অবশ্যই খুব ইজিলি বুঝতে পারবে যে আমি এইগুলো এত সহজে কিভাবে করছি বা কিভাবে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা অবশ্যই সেটা দেখে নিও।
এরপরে দেখো আপার হাফে কি বলেছে, আপার হাফে টোটাল কত, আপার হাফে টোটাল আছে 35, 35 এর মধ্যে ব্লু আর ইয়েলো কত থাকবে, দেখো টোটাল ইউনিট এখানে কত 3 প্লাস 2 প্লাস 3 অর্থাৎ 5 ইউনিট, এই 5 ইউনিটের মান কত হচ্ছে 35, এবং এখানে ব্লু হচ্ছে কত 2 ইউনিট, তাহলে ব্লু এর মান আমি এখান থেকে কত পাবো, 5 ইউনিটের ভ্যালু কত হচ্ছে 35, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু নিশ্চয়ই 7 হবে, তাহলে এখানে কত ইউনিট আছে 2 ইউনিট, ব্লু হচ্ছে 2 ইউনিট, 2 ইউনিট মানে কত এখানে 14, এবং এখানে ইয়েলো হচ্ছে 3 ইউনিট, 3 ইউনিট মানে কত হবে 3 ইনটু 7 অর্থাৎ 21, টোটাল হচ্ছে 40 ব্লু, তার মধ্যে আপার হাফে কত আছে 14, তাহলে 40 মাইনাস 14 যদি করি, 40 মাইনাস 14 যদি করি আমি টোটাল ব্লু পাবো সেটা কোথায় লোয়ার হাফে, তাহলে 40 মাইনাস 14 কত হচ্ছে 26, একইভাবে আমি ইয়েলো বার করব, ইয়েলো টোটাল হচ্ছে কত 30, এর মধ্যে আপার হাফে ইয়েলো কত 21, তাহলে 30 মাইনাস 21 যদি করি সেটা কত হবে 9, তাহলে যে টোটাল লোয়ার হাফে যে রেশিওটা আসবে ব্লু ইজ টু ইয়েলো সেটা কত হবে 26:9, এটা প্রথমটাতে আমি কি পেলাম ব্লু এর জন্য, সেকেন্ডটা কিসের রেশিও পেলাম ইয়েলোর জন্য, তাহলে ব্লু ইজ টু ইয়েলো রেশিও কত হবে 26:9। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আমি কি বললাম, যে টোটাল যেটা আছে সেটা কি হয়েছিল 4:3, এবং আরেকটা কি ছিল যে আপার হাফে কত ছিল 2:3, এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে দেখো 4+3 এবং 2+3 করে নিলাম, নেওয়ার পর আমি কি পেলাম এখানে 7 পেলাম, এখানে 5 পেলাম, এদের লসাগু বার করে নিলাম, লসাগু বার করে আপার হাফকে আমি কি করলাম 35, যেহেতু লসাগু এসেছে আপার হাফকেও 35 ধরলাম, লোয়ার হাফকেও 35 ধরলাম, যাতে আমি রেশিওতে ক্যালকুলেট করতে আমার কোনো রকম কোনো প্রবলেম না হয় সেই জন্য। তো আলটিমেটলি কি দাঁড়ালো যে উপরের মানে টোটাল কত যাচ্ছে ব্লু 40 এবং ইয়েলো 30, এদের মধ্যে আপার হাফে ব্লু কত পেয়েছি 14, ইয়েলো কত পেয়েছি 21, এইটা আমি কাজে লাগিয়ে কি করলাম টোটাল থেকে যদি আপার হাফের ব্লু বাদ দিই তাহলে লোয়ার হাফের ব্লু পেয়ে যাব, এবং টোটাল থেকে যদি আমি ইয়েলো বাদ দিয়ে দিই তাহলে লোয়ার হাফের আমি ইয়েলো পেয়ে যাবো, এবং তাদের মধ্যে রেশিও বার করলাম, সেই রেশিওটা কত আসলো 26:9। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার চলে আসি দেখো পরের কোশ্চেনে, পরের কোশ্চেনে কি বলছে দেখো, বলছে ইফ এ বোর্ড goes কি হচ্ছে if a boat goes upstream at the speed of 21 km per hour and comes back at the same distance at 28 km per hour, what is the average speed? ঠিক আছে, দেখো একটা ডিসটেন্সে গেছে বা আরেকটা ডিসটেন্সে ফিরে এসে একই ডিসটেন্স ফিরে এসে, তো এই ধরনের যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে যে এভারেজ স্পিডের যে ফর্মুলা আছে, দেখো সেই ফর্মুলাটা কি হচ্ছে, সেই ফর্মুলাটা হয় 2ab বাই a প্লাস বি। যেহেতু আমি দেখো প্রত্যেকটা কোশ্চেন করতে অনেক টাইম নিয়ে নিচ্ছি, তাই তাড়াতাড়ি করার জন্য শুধুমাত্র ফর্মুলাটা তোমাদেরকে বলে দিচ্ছি, যে এভারেজ স্পিড ইকুয়াল টু এই ফর্মুলাটা তোমরা লিখে নেবে 2ab বাই a প্লাস বি। দেখো তাহলে এক্ষেত্রে এভারেজ স্পিড কি আসবে 2 ইনটু 21 ইনটু কত হচ্ছে 28 বাই কত হচ্ছে 21 প্লাস 28, অর্থাৎ 21 প্লাস 28 কত 20 20 40 আর 18 9 অর্থাৎ কত হচ্ছে 49। যদি আমি কাটাকুটি করি দেখো কত হচ্ছে 7 দিয়ে কাটলে এটা কত হবে 3, 7 দিয়ে কাটলে এটা হবে 7, 7 দিয়ে কাটলে এটা কত হবে 4, অর্থাৎ কত হচ্ছে দেখো এভারেজ স্পিড 2 ইনটু 3 অর্থাৎ 6 ইনটু 4 অর্থাৎ কত হচ্ছে 24, তাহলে 24 কি হবে এই কোশ্চেনের অ্যানসার। এভারেজ স্পিডের ফর্মুলাটা তোমরা দেখে নাও, এভারেজ স্পিডের ফর্মুলা কি হচ্ছে 2ab বাই a প্লাস b। যদি এই ফর্মুলাটা মনে রাখতে পারো তাহলে এই ধরনের অঙ্কগুলো করা কিন্তু খুব ইজি হয়ে যাবে। তো এবার চলে আসি দেখো পরের কোশ্চেনে, পরের কোশ্চেন কি বলছে এ ম্যান সেজ অ্যান আর্টিকেল, এটা অ্যান আর্টিকেল হবে এট 5% অ্যাবাভ দা সিপি, তাহলে ধরলাম আমি সিপি কত হচ্ছে 100 ইউনিট ধরে নিচ্ছি, সিপি যদি 100 ইউনিট আসে কততে বিক্রি করেছে, এটা হলো সিপি, এটা হলো এসপি, সে কততে বিক্রি করেছে 5% প্রফিটে বিক্রি করেছে, অর্থাৎ 100 টাকায় কিনলে 105 টাকায় বিক্রি করবে। এবার বলছে ইফ হি হ্যাড বট ইট at 5% less than what he had paid for it and sold it for 2 less, অর্থাৎ কি বলছে যে যদি 5% লেসে কিনতো, প্রথমে কিনেছিল কত 100 তে, এখন যদি 5% লেসে কেনে অর্থাৎ 100 এর 5% অর্থাৎ কত 5 5 বাদ যাবে, তাহলে সেটা কত হয় দেখো 95, এখন কততে কিনছে 95 এ কিনছে। এখন বলছে he would have gained 10%, অর্থাৎ এই যে 90 এখন যদি সে 2 টাকা কমে বিক্রি করে তাহলে সে কত লাভ করছে 10% লাভ করছে। এখন দেখো এখন যেহেতু এখন সিপি কত 95, তাহলে 95 এর 10% কত হবে 9.5 হবে, তাহলে 95 এর সাথে যদি সে গেইন করে 9.5 তাহলে কত হবে 95 প্লাস 9.5 অর্থাৎ কত হচ্ছে 95 প্লাস যদি আমি 5 দিয়ে দিই তাহলে কত হচ্ছে 100, তাহলে কত উপর থাকছে 4.5, তাহলে অর্থাৎ কত হচ্ছে 104.5। এটা আমি ইউনিটে পেলাম, প্রথমটা 100 ইউনিট ধরে নিয়েছিলাম বলে 105 হয়েছিল, এটা 95 ইউনিট থেকে 104.5 হয়েছে। এবার এদের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কত, এই যে ডিফারেন্সটা আমি কত পেলাম দেখো এসপি এর ডিফারেন্স যেটা পেলাম সেটা কত হচ্ছে দেখো 0.5 ইউনিট। এই 0.5 ইউনিটের মান কোশ্চেনে কত দিয়েছে দেখো 2 লেস বলেছে, 2 টাকা কমে বিক্রি করেছে, তাহলে 0.5 ইউনিট ইকুয়াল টু কত হচ্ছে দেখো 2, তাহলে 0 তাহলে 1 ইউনিট এখান থেকে কত হবে 1 ইউনিট ইকুয়াল টু হবে দেখো
4, 1 ইউনিটের মান কত হবে যদি 2/0.5 করে দিই তাহলে দেখো 4 আসবে, অর্থাৎ 20/5 হয়ে যাবে। যদি কাটাকুটি করি সেটা 4 হয়। তাহলে আমাকে বার করতে হবে কি সিপি, কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, অর্থাৎ অরিজিনাল যে কস্ট প্রাইস ছিল সেটা কত 100 ইউনিট। তাহলে 100 ইউনিটের মান কত আসবে 100 ইনটু 4, অর্থাৎ কত হবে 400। তাহলে 400 কি হবে এই কোশ্চেনের অ্যানসার, অর্থাৎ অপশন বি এই কোশ্চেনের অ্যানসার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার চলে আসি দেখো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলছে, রাধিকা sold her bike giving to successive discount 20% and X%. If mark price of the bike is 800 and she sold it for 560, then find the value of X. দেখো সাকসেসিভ ডিসকাউন্ট এমন একটা জিনিস যে সাকসেসিভ ডিসকাউন্ট তুমি যদি লাগাতে যাও, যদি প্রথমে X% বলে পরে 20% বলতো তাহলে আমরা যে ভ্যালুটা পেতাম, পরে প্রথমে 20% বলে পরে X% বললে আমরা একই ভ্যালু পাবো। ঠিক আছে, সাকসেসিভ ডিসকাউন্টে এরকম ভাবে ম্যাটার করে না যে কোন ডিসকাউন্ট আগে দিয়েছে কোন ডিসকাউন্টটা পরে দিয়েছে। যদি সাকসেসিভ ডিসকাউন্ট দেয়, আমি যদি পরপর বার করতে যাই তাহলে আলটিমেটলি আমরা একই ভ্যালু পাবো। দেখো প্রথম যে ডিসকাউন্টটা দিয়েছে, অ্যাকচুয়ালি এখানে প্রাইসটা কত 800, 800 উপরে ডিসকাউন্ট দিয়েছে কত 20%। 20% যদি ডিসকাউন্ট দেয় তাহলে বর্তমান তার মূল্য কত থাকছে, নিশ্চয়ই 80% থাকছে। তাহলে আমি এই বর্তমান মূল্যটা বার করে নেব। 800 এর 80% কত হবে দেখো, এখানে কত হচ্ছে 100 দিয়ে দুটো শূন্য কেটে যাচ্ছে, 8 ইনটু 80 অর্থাৎ কত হচ্ছে 8 8 64, 640 টাকা। 640 টাকা 20% ডিসকাউন্ট দেওয়ার পরে কি আছে এই প্রাইসটা আছে, কিন্তু সে বিক্রি করেছে কত 560 টাকাতে, অর্থাৎ আরো কিছু পরিমাণ ডিসকাউন্ট দিয়েছে। সেটা কততে দিয়েছে 640 টাকার উপরে দিয়েছে। এখন দেখো কত ডিসকাউন্ট দিয়েছে, 640 থেকে যদি 560 বিয়োগ করি তাহলে আলটিমেটলি দেখো এটা কত হয় 40, আর ওদিকে 40 কত হচ্ছে 80। এই 80 ডিসকাউন্টটা কততে দিয়েছে 640 টাকাতে দিয়েছে, কারণ কি 80 আগে 20% ডিসকাউন্ট দেওয়া হয়ে গেছে, দেওয়ার পরে মূল্য কত হয়েছে 640। তো এটাকে যদি আমি পার্সেন্টেজে বার করতে চাই দেখো কত হচ্ছে 1/8 হচ্ছে, তাই তো 1/8 হচ্ছে। 1/8 কে যদি আমি পার্সেন্টে বার করতে চাই তাহলে কত হবে 1/8 ইনটু 100, অর্থাৎ কত হবে 100/8। 100/8 এর মান কত হয় 12.5%। 12.5% এটা তোমরা জানো, যদি না বার করতে পারো তাহলে দেখে নাও কিভাবে বার করছি। 100/8 ভাগ করে দাও 100, কি হচ্ছে দেখো 8 বারং কত হচ্ছে 96, বাকি থাকছে কত 4.5, 5 করলে কত হবে 4, তাহলে কত হচ্ছে সরি এটা 12.5 হবে, 8 12 96 হয়। ঠিক আছে, তাহলে 12 পয়েন্ট কত হচ্ছে 12.5। 12.5 কি হবে এই কোশ্চেনের অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো দেখো এই ভিডিওতে আমি মোটামুটি 10খানা কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, এবং কিছু কোশ্চেন এখনো আছে যে কোশ্চেনগুলো আমি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এরপরে যখন আরো মক টেস্ট করাবো তারপর থেকে যে কোশ্চেনগুলো আটকাবে সেইগুলো ওই কোশ্চেনের সাথে নিয়ে আমি তোমাদেরকে পরের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটি অবশ্যই বাকি বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমাদের যারা বন্ধুরা আছে তাদেরকে অবশ্যই যে WBCS শিক্ষা যে গ্রুপ আছে সেই গ্রুপে অবশ্যই জয়েন করতে বলো, যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করছি, এবং সেই কোশ্চেনের মাধ্যমে তারা যাতে নিজেদের প্রিপারেশনটা আরো বেটার করতে পারে